মুরলির তারিখ 24শে জুলাই 2024। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য। শিরোনাম: পবিত্রতা রূপী গুণকে ধারণ করে ডাইরেক্টরের ডাইরেকশনে চলতে থাকো, তাহলে দেবতাদের কিংডমে অর্থাৎ রাজধানীতে চলে আসবে। প্রাতঃ ক্লাসে শোনানোর জন্য জগদম্বা মায়ের মধুর মহাবাক্য। ওম শান্তি। এই দুনিয়াকে নাটকও বলা হয়, ড্রামাই বলো, নাটকই বলো আর খেলাই বলো, কথা তো একই। নাটক যা হয় তা একই কাহিনী হয়। তাতে অনেক বাইপ্লটস মাঝে দেখানো হয়, কিন্তু গল্প তো একই হয়। ঠিক তেমনি এও হল অসীম জগতের এই ওয়ার্ল্ডের ড্রামা। একে নাটকও বলা হয়, যাতে আমরা সবাই হলাম অ্যাক্টরস। আমরা এখন অ্যাক্টরস, তাই অ্যাক্টরদের এই নাটককে সম্পূর্ণ জানা উচিত যে কোন স্টোরিতে এই নাটক শুরু হয়, আমাদের এই পার্ট কোথা থেকে শুরু হয় আর কোথায় তা সম্পূর্ণ হয়, আর তাতে সময় সময় কোন কোন অ্যাক্টরের কেমন পার্ট হয়, আর তার ডাইরেক্টর ও ক্রিয়েটর কে, আর এই নাটকে হিরো হিরোইনের পার্ট কাদের, এইসব বিষয়ের নলেজ থাকা চাই। কেবল নাটক বললে তো আর কাজ চলবে না। নাটক যেমন আছে তেমনি আমাদের মতো নাটকের অ্যাক্টররাও আছে। কেউ যদি ড্রামার অ্যাক্টর হয় আর আমরা যদি তাকে জিজ্ঞাসা করি যে এ স্টোরি কি, এ কোথা থেকে শুরু হয়, কোথায় গিয়ে সম্পূর্ণ হয়, সে যদি বলে যে আমি জানি না, তাহলে একে কি বলা হবে? তখন বলবে এটাও জানে না, অথচ বলে যে আমি অ্যাক্টর। অ্যাক্টরের তো সব বিষয়ই জানা উচিত, তাই না? নাটক যখন শুরু হয়েছে তখন তার অন্ত অবশ্যই হবে। এমন নয় যে শুরু হয়েছে আর তা চলতেই থাকবে। তাই এইসব কথা হল বোঝার মতো। অসীম জগতের এই নাটকের যিনি রচয়িতা, তিনি জানেন যে কিভাবে এই নাটকের শুরু হয়েছে, এতে মুখ্য মুখ্য অ্যাক্টর কে কে আর সব অ্যাক্টরদের মধ্যে হিরো হিরোইনের পার্ট কাদের, এইসব কথা বাবা বোঝাচ্ছেন। এইসব নলেজ যারা ক্লাসে এসে শোনে আর বোঝে, তারাই জানে যে এর প্রথম ডাইরেক্টর এবং ক্রিয়েটরকে। ক্রিয়েটর বলা হবে সুপ্রিম সোলকে, অর্থাৎ পরমপিতা পরমাত্মাকে, কিন্তু তিনিও অ্যাক্টর। তাঁর অ্যাক্টিং কোনটি? ডাইরেকশন দেওয়ার। তিনি একবারই এসে অ্যাক্টর হন। এখন তিনি ডাইরেক্টর হয়ে অ্যাক্ট করছেন। তিনি বলেন এই নাটকের শুরু আমি করি, তা কিভাবে? যে পিউরিফাইড অর্থাৎ পবিত্র সত্যযুগী দুনিয়া, যাকে নতুন দুনিয়া বলা হয়, সেই নিউ ওয়ার্ল্ড আমি ক্রিয়েট করি। এখন তোমরা সবাই যারাই পবিত্রতাকে ধারণ করে ডাইরেক্টরের ডাইরেকশন অনুযায়ী চলছ, সেই সমস্ত অ্যাক্টর এখন পিউরিফাইড অর্থাৎ পবিত্র তৈরি হচ্ছে। এরপর এই অ্যাক্টরদের দ্বারা এই অনেক জন্মের চক্র চলবে। এ কথা বাবাই বোঝান যে এখন পবিত্র হওয়া মানুষরা পরবর্তী জন্মে দেবতাদের কিংডমে যাবে। সেই কিংডম দুই যুগ অর্থাৎ সূর্যবংশী এবং চন্দ্রবংশী রূপে চলতে থাকে। তারপর সূর্যবংশী চন্দ্রবংশী অ্যাক্টরদের পার্ট যখন সম্পূর্ণ হয় তখন তারা অল্প নিচে নেমে যায় বা বাম মার্গে চলে যায়। এরপর অন্য ধর্মের টার্ন অর্থাৎ সময় আসে। ইব্রাহিম, বুদ্ধ, তারপর খ্রিস্টান, এইসব ধর্মের ধর্মস্থাপকরা নম্বরের ক্রমানুসারে এসে তাঁদের নিজের নিজের ধর্ম স্থাপন করে। তাই দেখো এই নাটকের স্টোরি কোথা থেকে শুরু হয়েছিল, কোথায় গিয়ে সম্পূর্ণ হয়, এর মাঝে অন্য অন্য বাইপ্লটস কিভাবে চলে, এইসব বৃত্তান্ত বাবা বসে বোঝান। এখন এই নাটক সম্পূর্ণ হয়ে এসেছে। ওই নাটক তো 3 ঘন্টায় শেষ হয়। এই নাটক শেষ হতে 5000 বছর লাগে। এখন এই নাটকের অল্প বছর বাকি আছে, ব্যাস, এখন তার প্রস্তুতি চলছে। এখন এই নাটক সম্পূর্ণ হয়ে আবারও রিপিট হবে। তাই এই সমস্ত বৃত্তান্ত বুদ্ধিতে থাকা উচিত, একেই জ্ঞান বলা হয়। এখন দেখো বাবা এসে নতুন ভারত, নতুন দুনিয়া তৈরি করছেন। ভারত যখন নতুন ছিল তখন এত বড় দুনিয়া ছিল না। এখন ভারত পুরানো, তাই দুনিয়াও পুরানো। এখন বাবা এসে এই ভারতকে তৈরি করেন, যা আমাদের প্রাচীন দেশের অবিনাশী খণ্ড। এখন একে দেশ বলা হয়, কেননা অন্যান্য দেশের মতো এও এক টুকরো হয়ে গেছে, কিন্তু বাস্তবে সম্পূর্ণ ওয়ার্ল্ডে
সারা পৃথিবীতে এক ভারতের রাজ্য ছিল, যাকে বলা হতো প্রাচীন ভারত। সেই সময়ের ভারতের গায়েন আছে সোনার চড়ুই পাখি। সম্পূর্ণ পৃথিবীতে কেবল ভারতেরই কন্ট্রোল ছিল, এক রাজ্য ছিল, এক ধর্ম ছিল। সেই সময়ে সুখ ছিল, এখন আর কোথায়? তাই বাবা বলেন, এর ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংস করে আবার এক রাজ্য, এক ধর্ম আর প্রাচীন সেই নতুন ভারত, নতুন দুনিয়া বানাই। বুঝতে পেরেছ? ওই দুনিয়াতে কোনো দুঃখ নেই, কোনো রোগ নেই, কখনো কোনো অকাল মৃত্যু নেই। তাই এমন জীবন পাওয়ার জন্য পুরুষার্থ করো। বিনামূল্যে তো পাওয়াই যাবে না, কিছু তো পরিশ্রম করতে হবে। বীজ বপন করলে তবেই প্রাপ্ত করবে, বপন না করলে কিভাবে পাবে? তাই এ হল কর্মক্ষেত্র, এই ক্ষেত্রতে কর্মের দ্বারা বপন করতে হবে। আমরা যে কর্মের বীজ বপন করি, সেই ফলই প্রাপ্ত করি। বাবা কর্মের বীজ বপন করতে শেখাচ্ছেন। চাষবাস করা যেমন শেখানো হয়, তাই না? কিভাবে বীজ বপন করবে, কিভাবে তার দেখাশোনা করবে, তার ট্রেনিংও দেওয়া হয়। তাই বাবা এসে আমাদের কর্মের ক্ষেতের জন্য কর্মের বীজ কিভাবে বপন করা হবে তার ট্রেনিং দিচ্ছেন, যে নিজের কর্মকে উচ্চ বানাও, ভালো বীজ বপন করো, তাহলে ভালো ফল প্রাপ্ত করবে। কর্ম যখন ভালো হবে তখন যা বপন করবে তার ফলও ভালো প্রাপ্ত করবে। কর্মরূপী বীজে যদি শক্তি না থাকে, মন্দ কর্মের বীজ যদি বপন করো তাহলে ফল কি প্রাপ্ত করবে? এই যা খাচ্ছ তাতেই তোমরা কান্নাকাটি করছ, যা খাও তাতেই তোমাদের দুঃখ রয়েছে, দুঃখ আর অশান্তি, কিছু না কিছু রোগ ইত্যাদি খিটমিট চলতেই থাকে। সমস্ত বিষয়ই মানুষকে দুঃখী করে। তাই বাবা বলেন, এখন তোমাদের কর্মকে আমি উচ্চ কোয়ালিটির বানাই, যাতে বীজও সেই কোয়ালিটির হবে, তাহলে সেই কোয়ালিটির বপন করবে, তাহলে তার থেকে ভালো ফল আসবে। বীজ যদি ভালো কোয়ালিটির না হয়, তাহলে ভালো কোয়ালিটির ফল প্রাপ্ত করা যাবে না। তাহলে আমাদের কর্মও ভালো কোয়ালিটির হওয়া চাই, তাই না? তাই বাবা এখন আমাদের কর্মরূপী বীজকে ভালো কোয়ালিটির বানান। তাহলে সেই শ্রেষ্ঠ কোয়ালিটির বীজ যদি বপন করো তাহলে শ্রেষ্ঠ ফল প্রাপ্ত করবে। তাই নিজের কর্মের যে বীজ আছে তা ভালো বানাও, আর তারপর ভালো বপন করতে শেখো। তাই এই সব জিনিস বুঝে এখন নিজের পুরুষার্থ করো। আচ্ছা, এখন 2 মিনিট সাইলেন্স। সাইলেন্সের অর্থ হল আই এম সোল। প্রথমে সাইলেন্স, তারপর টকিতে আসে। বাবা এখন বলছেন, এরপর সাইলেন্স ওয়ার্ল্ডে চলো, যেখানে সাইলেন্স, শান্তি, শান্তি হল তোমাদের স্বধর্ম। সেই সাইলেন্সে যাওয়ার জন্য বলা হয়, এই দেহের আর দেহ সহ দেহের সম্বন্ধের অ্যাটাচমেন্ট এখন ত্যাগ করো, এর থেকে ডিটাচ হয়ে যাও। সন অফ সুপ্রিম সোল, এখন আমাকে স্মরণ করো আর আমার ধামে চলে এসো। তাই এখন এমন চলার খেয়াল রাখো, এখন আসার কথা ভেবো না। অন্তিমকালে যেমন মতি তেমনই গতি। এখন কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট নেই। এখন তো শরীরের অ্যাটাচমেন্টও ত্যাগ করো। বুঝেছ? এমন ধারণা তৈরি করতে হবে। আচ্ছা, এখন সাইলেন্সে বসো। চলতে ফিরতেও সাইলেন্স, বলার সময়ও সাইলেন্স। বলার সময় কিভাবে সাইলেন্স হবে জানো কি? বলার সময় আমাদের বুদ্ধিযোগ আমাদের সেই আই এম সোল, ফার্স্ট পিওর সোল অথবা সাইলেন্স সোল, এই কথা স্মরণে রেখো। বলার সময় আমাদের মধ্যে এই নলেজ থাকা চাই যে আই এম সোল, এই অর্গ্যানসের দ্বারা বলি। তাই আমাদের এমন প্র্যাকটিস হওয়া চাই যেন আমি এর আধার নিয়ে বলছি। চলো এখন চোখের আধার নিয়ে দেখি। যার প্রয়োজন তার আধার নিয়ে কাজ করো। এমন আধার নিয়ে কাজ করলে খুব খুশিতে থাকবে, তখন কোনো মন্দ কাজও আর হবে না। আচ্ছা, বাপাদাদা আর মায়ের এমন মিষ্টি মিষ্টি খুব সুন্দর সদা সাইলেন্সের অনুভূতিকারী বাচ্চাদের প্রতি স্মরণের স্নেহ সুমন সুমন আর সুপ্রভাত। আচ্ছা, সন্দেশীর তন দ্বারা মাতেশ্বরী জির প্রতি অলমাইটি পিতার উচ্চারিত মহাবাক্য।
মুরলির তারিখ 24শে জুলাই 2024। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য। শিরোনাম: পবিত্রতা রূপী গুণকে ধারণ করে ডাইরেক্টরের ডাইরেকশনে চলতে থাকো, তাহলে দেবতাদের কিংডমে অর্থাৎ রাজধানীতে চলে আসবে। প্রাতঃ ক্লাসে শোনানোর জন্য জগদম্বা মায়ের মধুর মহাবাক্য। ওম শান্তি। এই দুনিয়াকে নাটকও বলা হয়, ড্রামাই বলো, নাটকই বলো আর খেলাই বলো, কথা তো একই। নাটক যা হয় তা একই কাহিনী হয়। তাতে অনেক বাইপ্লটস মাঝে দেখানো হয়, কিন্তু গল্প তো একই হয়। ঠিক তেমনি এও হল অসীম জগতের এই ওয়ার্ল্ডের ড্রামা, একে নাটকও বলা হয়, যাতে আমরা সবাই হলাম অ্যাক্টরস। আমরা এখন অ্যাক্টরস, তাই অ্যাক্টরদের এই নাটককে সম্পূর্ণ জানা উচিত যে কোন স্টোরিতে এই নাটক শুরু হয়, আমাদের এই পার্ট কোথা থেকে শুরু হয় আর কোথায় তা সম্পূর্ণ হয়, আর তাতে সময় সময় কোন কোন অ্যাক্টরের কেমন পার্ট হয়, আর তার ডাইরেক্টর ও ক্রিয়েটর কে, আর এই নাটকে হিরো হিরোইনের পার্ট কাদের, এইসব বিষয়ের নলেজ থাকা চাই। কেবল নাটক বললে তো আর কাজ চলবে না। নাটক যেমন আছে তেমনি আমাদের মতো নাটকের অ্যাক্টররাও আছে। কেউ যদি ড্রামার অ্যাক্টর হয় আর আমরা যদি তাকে জিজ্ঞাসা করি যে এ স্টোরি কি, এ কোথা থেকে শুরু হয়, কোথায় গিয়ে সম্পূর্ণ হয়, সে যদি বলে যে আমি জানি না, তাহলে একে কি বলা হবে? তখন বলবে এটাও জানে না, অথচ বলে যে আমি অ্যাক্টর। অ্যাক্টরের তো সব বিষয়ই জানা উচিত, তাই না? নাটক যখন শুরু হয়েছে তখন তার অন্ত অবশ্যই হবে। এমন নয় যে শুরু হয়েছে আর তা চলতেই থাকবে। তাই এইসব কথা হল বোঝার মতো। অসীম জগতের এই নাটকের যিনি রচয়িতা, তিনি জানেন যে কিভাবে এই নাটকের শুরু হয়েছে, এতে মুখ্য মুখ্য অ্যাক্টর কে কে আর সব অ্যাক্টরদের মধ্যে হিরো হিরোইনের পার্ট কাদের, এইসব কথা বাবা বোঝাচ্ছেন। এইসব নলেজ যারা ক্লাসে এসে শোনে আর বোঝে, তারাই জানে যে এর প্রথম ডাইরেক্টর এবং ক্রিয়েটরকে। ক্রিয়েটর বলা হবে সুপ্রিম সোলকে, অর্থাৎ পরমপিতা পরমাত্মাকে, কিন্তু তিনিও অ্যাক্টর। তাঁর অ্যাক্টিং কোনটি? ডাইরেকশন দেওয়ার। তিনি একবারই এসে অ্যাক্টর হন। এখন তিনি ডাইরেক্টর হয়ে অ্যাক্ট করছেন। তিনি বলেন এই নাটকের শুরু আমি করি, তা কিভাবে? যে পিউরিফাইড অর্থাৎ পবিত্র সত্যযুগী দুনিয়া, যাকে নতুন দুনিয়া বলা হয়, সেই নিউ ওয়ার্ল্ড আমি ক্রিয়েট করি। এখন তোমরা সবাই যারাই পবিত্রতাকে ধারণ করে ডাইরেক্টরের ডাইরেকশন অনুযায়ী চলছ, সেই সমস্ত অ্যাক্টর এখন পিউরিফাইড অর্থাৎ পবিত্র তৈরি হচ্ছে। এরপর এই অ্যাক্টরদের দ্বারা এই অনেক জন্মের চক্র চলবে। এ কথা বাবাই বোঝান যে এখন পবিত্র হওয়া মানুষরা পরবর্তী জন্মে দেবতাদের কিংডমে যাবে। সেই কিংডম 2 যুগ অর্থাৎ সূর্যবংশী এবং চন্দ্রবংশী রূপে চলতে থাকে। তারপর সূর্যবংশী চন্দ্রবংশী অ্যাক্টরদের পার্ট যখন সম্পূর্ণ হয় তখন তারা অল্প নিচে নেমে যায় বা বাম মার্গে চলে যায়। এরপর অন্য ধর্মের টার্ন অর্থাৎ সময় আসে। ইব্রাহিম, বুদ্ধ, তারপর খ্রিস্টান, এইসব ধর্মের ধর্মস্থাপকরা নম্বরের ক্রমানুসারে এসে তাদের নিজের নিজের ধর্ম স্থাপন করে। তাই দেখো এই নাটকের স্টোরি কোথা থেকে শুরু হয়েছিল, কোথায় গিয়ে সম্পূর্ণ হয়, এর মাঝে অন্য অন্য বাইপ্লটস কিভাবে চলে, এইসব বৃত্তান্ত বাবা বসে বোঝান। এখন এই নাটক সম্পূর্ণ হয়ে এসেছে। ওই নাটক তো 3 ঘন্টায় শেষ হয়, এই নাটক শেষ হতে 5000 বছর লাগে। এখন এই নাটকের অল্প বছর বাকি আছে, ব্যাস এখন তার প্রস্তুতি চলছে। এখন এই নাটক সম্পূর্ণ হয়ে আবারও রিপিট হবে। তাই এই সমস্ত বৃত্তান্ত বুদ্ধিতে থাকা উচিত, একেই জ্ঞান বলা হয়। এখন দেখো বাবা এসে নতুন ভারত, নতুন দুনিয়া তৈরি করছেন। ভারত যখন নতুন ছিল তখন এত বড় দুনিয়া ছিল না। এখন ভারত পুরানো, তাই দুনিয়াও পুরানো। এখন বাবা এসে এই ভারতকে তৈরি করেন, যা আমাদের প্রাচীন দেশের অবিনাশী খণ্ড। এখন একে দেশ বলা হয়, কেননা অন্যান্য দেশের মতো এও এক টুকরো হয়ে গেছে, কিন্তু বাস্তবে সম্পূর্ণ ওয়ার্ল্ডে
সারা পৃথিবীতে এক ভারতের রাজ্য ছিল, যাকে বলা হতো প্রাচীন ভারত। সেই সময়ের ভারতের গায়েন আছে সোনার চড়ুই পাখি। সম্পূর্ণ পৃথিবীতে কেবল ভারতেরই কন্ট্রোল ছিল, এক রাজ্য ছিল, এক ধর্ম ছিল। সেই সময়ে সুখ ছিল, এখন আর কোথায়? তাই বাবা বলেন, এর ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংস করে আবার এক রাজ্য, এক ধর্ম আর প্রাচীন সেই নতুন ভারত, নতুন দুনিয়া বানাই। বুঝতে পেরেছ? ওই দুনিয়াতে কোনো দুঃখ নেই, কোনো রোগ নেই, কখনো কোনো অকাল মৃত্যু নেই। তাই এমন জীবন পাওয়ার জন্য পুরুষার্থ করো। বিনামূল্যে তো পাওয়াই যাবে না, কিছু তো পরিশ্রম করতে হবে। বীজ বপন করলে তবেই প্রাপ্ত করবে, বপন না করলে কিভাবে পাবে? তাই এ হল কর্মক্ষেত্র, এই ক্ষেত্রতে কর্মের দ্বারা বপন করতে হবে। আমরা যে কর্মের বীজ বপন করি, সেই ফলই প্রাপ্ত করি। বাবা কর্মের বীজ বপন করতে শেখাচ্ছেন। চাষবাস করা যেমন শেখানো হয়, তাই না? কিভাবে বীজ বপন করবে, কিভাবে তার দেখাশোনা করবে, তার ট্রেনিংও দেওয়া হয়। তাই বাবা এসে আমাদের কর্মের ক্ষেতের জন্য কর্মের বীজ কিভাবে বপন করা হবে তার ট্রেনিং দিচ্ছেন, যে নিজের কর্মকে উচ্চ বানাও, ভালো বীজ বপন করো, তাহলে ভালো ফল প্রাপ্ত করবে। কর্ম যখন ভালো হবে তখন যা বপন করবে তার ফলও ভালো প্রাপ্ত করবে। কর্মরূপী বীজে যদি শক্তি না থাকে, মন্দ কর্মের বীজ যদি বপন করো তাহলে ফল কি প্রাপ্ত করবে? এই যা খাচ্ছ তাতেই তোমরা কান্নাকাটি করছ, যা খাও তাতেই তোমাদের দুঃখ রয়েছে, দুঃখ আর অশান্তি, কিছু না কিছু রোগ ইত্যাদি খিটমিট চলতেই থাকে। সমস্ত বিষয়ই মানুষকে দুঃখী করে। তাই বাবা বলেন, এখন তোমাদের কর্মকে আমি উচ্চ কোয়ালিটির বানাই, যাতে বীজও সেই কোয়ালিটির হবে, তাহলে সেই কোয়ালিটির বপন করবে, তাহলে তার থেকে ভালো ফল আসবে। বীজ যদি ভালো কোয়ালিটির না হয়, তাহলে ভালো কোয়ালিটির ফল প্রাপ্ত করা যাবে না। তাহলে আমাদের কর্ম ভালো কোয়ালিটির হওয়া চাই, তাই না? তাই বাবা এখন আমাদের কর্মরূপী বীজকে ভালো কোয়ালিটির বানান। তাহলে সেই শ্রেষ্ঠ কোয়ালিটির বীজ যদি বপন করো তাহলে শ্রেষ্ঠ ফল প্রাপ্ত করবে। তাই নিজের কর্মের যে বীজ আছে তা ভালো বানাও, আর তারপর ভালো বপন করতে শেখো। তাই এই সব জিনিস বুঝে এখন নিজের পুরুষার্থ করো। আচ্ছা, এখন 2 মিনিট সাইলেন্স। সাইলেন্সের অর্থ হল আই এম সোল। প্রথমে সাইলেন্স, তারপর টকিতে আসে। বাবা এখন বলছেন, এরপর সাইলেন্স ওয়ার্ল্ডে চলো, যেখানে সাইলেন্স, শান্তি, শান্তি হল তোমাদের স্বধর্ম। সেই সাইলেন্সে যাওয়ার জন্য বলা হয়, এই দেহের আর দেহ সহ দেহের সম্বন্ধের অ্যাটাচমেন্ট এখন ত্যাগ করো, এর থেকে ডিটাচ হয়ে যাও। সন অফ সুপ্রিম সোল, এখন আমাকে স্মরণ করো আর আমার ধামে চলে এসো। তাই এখন এমন চলার খেয়াল রাখো, এখন আসার কথা ভেবো না। অন্তিমকালে যেমন মতি তেমনই গতি। এখন কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট নেই। এখন তো শরীরের অ্যাটাচমেন্টও ত্যাগ করো। বুঝেছ? এমন ধারণা তৈরি করতে হবে। আচ্ছা, এখন সাইলেন্সে বসো। চলতে ফিরতেও সাইলেন্স, বলার সময়ও সাইলেন্স। বলার সময় কিভাবে সাইলেন্স হবে জানো কি? বলার সময় আমাদের বুদ্ধিযোগ আমাদের সেই আই এম সোল, ফার্স্ট পিওর সোল অথবা সাইলেন্স সোল, এই কথা স্মরণে রেখো। বলার সময় আমাদের মধ্যে এই নলেজ থাকা চাই যে আই এম সোল, এই অর্গ্যানসের দ্বারা বলি। তাই আমাদের এমন প্র্যাকটিস হওয়া চাই যেন আমি এর আধার নিয়ে বলছি। চলো এখন চোখের আধার নিয়ে দেখি। যার প্রয়োজন তার আধার নিয়ে কাজ করো। এমন আধার নিয়ে কাজ করলে খুব খুশিতে থাকবে, তখন কোনো মন্দ কাজও আর হবে না। আচ্ছা, বাপদাদা আর মায়ের এমন মিষ্টি মিষ্টি খুব সুন্দর সদা সাইলেন্সের অনুভূতিকারী বাচ্চাদের প্রতি স্মরণের স্নেহ সুমন সুমন আর সুপ্রভাত। আচ্ছা, সন্দেশীর তন দ্বারা মাতেশ্বরী জির প্রতি অলমাইটি পিতার উচ্চারিত মহাবাক্য।
মুরলির তারিখ 24 জুলাই 2024। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য। শিরোনাম: পবিত্রতা রূপী গুণকে ধারণ করে ডাইরেক্টরের ডাইরেকশনে চলতে থাকো, তাহলে দেবতাদের কিংডমে অর্থাৎ রাজধানীতে চলে আসবে। প্রাতঃ ক্লাসে শোনানোর জন্য জগদম্বা মায়ের মধুর মহাবাক্য। ওম শান্তি। এই দুনিয়াকে নাটকও বলা হয়, ড্রামাই বলো, নাটকই বলো আর খেলাই বলো, কথা তো একই। নাটক যা হয় তা একই কাহিনী হয়। তাতে অনেক বাইপ্লটস মাঝে দেখানো হয়, কিন্তু গল্প তো একই হয়। ঠিক তেমনি এও হল অসীম জগতের এই ওয়ার্ল্ডের ড্রামা। একে নাটকও বলা হয়, যাতে আমরা সবাই হলাম অ্যাক্টরস। আমরা এখন অ্যাক্টরস, তাই অ্যাক্টরদের এই নাটককে সম্পূর্ণ জানা উচিত যে কোন স্টোরিতে এই নাটক শুরু হয়, আমাদের এই পার্ট কোথা থেকে শুরু হয় আর কোথায় তা সম্পূর্ণ হয়, আর তাতে সময় সময় কোন কোন অ্যাক্টরের কেমন পার্ট হয়, আর তার ডাইরেক্টর ও ক্রিয়েটর কে, আর এই নাটকে হিরো হিরোইনের পার্ট কাদের, এইসব বিষয়ের নলেজ থাকা চাই। কেবল নাটক বললে তো আর কাজ চলবে না। নাটক যেমন আছে তেমনি আমাদের মতো নাটকের অ্যাক্টররাও আছে। কেউ যদি ড্রামার অ্যাক্টর হয় আর আমরা যদি তাকে জিজ্ঞাসা করি যে এ স্টোরি কি, এ কোথা থেকে শুরু হয়, কোথায় গিয়ে সম্পূর্ণ হয়, সে যদি বলে যে আমি জানি না, তাহলে একে কি বলা হবে? তখন বলবে এটাও জানে না, অথচ বলে যে আমি অ্যাক্টর। অ্যাক্টরের তো সব বিষয়ই জানা উচিত, তাই না? নাটক যখন শুরু হয়েছে তখন তার অন্ত অবশ্যই হবে। এমন নয় যে শুরু হয়েছে আর তা চলতেই থাকবে। তাই এইসব কথা হল বোঝার মতো। অসীম জগতের এই নাটকের যিনি রচয়িতা, তিনি জানেন যে কিভাবে এই নাটকের শুরু হয়েছে, এতে মুখ্য মুখ্য অ্যাক্টর কে কে আর সব অ্যাক্টরদের মধ্যে হিরো হিরোইনের পার্ট কাদের, এইসব কথা বাবা বোঝাচ্ছেন। এইসব নলেজ যারা ক্লাসে এসে শোনে আর বোঝে, তারাই জানে যে এর প্রথম ডাইরেক্টর এবং ক্রিয়েটরকে। ক্রিয়েটর বলা হবে সুপ্রিম সোলকে, অর্থাৎ পরমপিতা পরমাত্মাকে, কিন্তু তিনিও অ্যাক্টর। তাঁর অ্যাক্টিং কোনটি? ডাইরেকশন দেওয়ার। তিনি একবারই এসে অ্যাক্টর হন। এখন তিনি ডাইরেক্টর হয়ে অ্যাক্ট করছেন। তিনি বলেন এই নাটকের শুরু আমি করি, তা কিভাবে? যে পিউরিফাইড অর্থাৎ পবিত্র সত্যযুগী দুনিয়া, যাকে নতুন দুনিয়া বলা হয়, সেই নিউ ওয়ার্ল্ড আমি ক্রিয়েট করি। এখন তোমরা সবাই যারাই পবিত্রতাকে ধারণ করে ডাইরেক্টরের ডাইরেকশন অনুযায়ী চলছ, সেই সমস্ত অ্যাক্টর এখন পিউরিফাইড অর্থাৎ পবিত্র তৈরি হচ্ছে। এরপর এই অ্যাক্টরদের দ্বারা এই অনেক জন্মের চক্র চলবে। এ কথা বাবাই বোঝান যে এখন পবিত্র হওয়া মানুষরা পরবর্তী জন্মে দেবতাদের কিংডমে যাবে। সেই কিংডম 2 যুগ অর্থাৎ সূর্যবংশী এবং চন্দ্রবংশী রূপে চলতে থাকে। তারপর সূর্যবংশী চন্দ্রবংশী অ্যাক্টরদের পার্ট যখন সম্পূর্ণ হয় তখন তারা অল্প নিচে নেমে যায় বা বাম মার্গে চলে যায়। এরপর অন্য ধর্মের টার্ন অর্থাৎ সময় আসে। ইব্রাহিম, বুদ্ধ, তারপর খ্রিস্টান, এইসব ধর্মের ধর্মস্থাপকরা নম্বরের ক্রমানুসারে এসে তাঁদের নিজের নিজের ধর্ম স্থাপন করে। তাই দেখো এই নাটকের স্টোরি কোথা থেকে শুরু হয়েছিল, কোথায় গিয়ে সম্পূর্ণ হয়, এর মাঝে অন্য অন্য বাইপ্লটস কিভাবে চলে, এইসব বৃত্তান্ত বাবা বসে বোঝান। এখন এই নাটক সম্পূর্ণ হয়ে এসেছে। ওই নাটক তো 3 ঘন্টায় শেষ হয়। এই নাটক শেষ হতে 5000 বছর লাগে। এখন এই নাটকের অল্প বছর বাকি আছে, ব্যাস এখন তার প্রস্তুতি চলছে। এখন এই নাটক সম্পূর্ণ হয়ে আবারও রিপিট হবে। তাই এই সমস্ত বৃত্তান্ত বুদ্ধিতে থাকা উচিত, একেই জ্ঞান বলা হয়। এখন দেখো বাবা এসে নতুন ভারত, নতুন দুনিয়া তৈরি করছেন। ভারত যখন নতুন ছিল তখন এত বড় দুনিয়া ছিল না। এখন ভারত পুরানো, তাই দুনিয়াও পুরানো। এখন বাবা এসে এই ভারতকে তৈরি করেন, যা আমাদের প্রাচীন দেশের অবিনাশী খণ্ড। এখন একে দেশ বলা হয়, কেননা অন্যান্য দেশের মতো এও এক টুকরো হয়ে গেছে, কিন্তু বাস্তবে সম্পূর্ণ ওয়ার্ল্ডে
সারা পৃথিবীতে এক ভারতের রাজ্য ছিল, যাকে বলা হতো প্রাচীন ভারত। সেই সময়ের ভারতের গায়েন আছে সোনার চড়ুই পাখি। সম্পূর্ণ পৃথিবীতে কেবল ভারতেরই কন্ট্রোল ছিল, এক রাজ্য ছিল, এক ধর্ম ছিল। সেই সময়ে সুখ ছিল, এখন আর কোথায়? তাই বাবা বলেন, এর ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংস করে আবার এক রাজ্য, এক ধর্ম আর প্রাচীন সেই নতুন ভারত, নতুন দুনিয়া বানাই। বুঝতে পেরেছ? ওই দুনিয়াতে কোনো দুঃখ নেই, কোনো রোগ নেই, কখনো কোনো অকাল মৃত্যু নেই। তাই এমন জীবন পাওয়ার জন্য পুরুষার্থ করো। বিনামূল্যে তো পাওয়াই যাবে না, কিছু তো পরিশ্রম করতে হবে। বীজ বপন করলে তবেই প্রাপ্ত করবে, বপন না করলে কিভাবে পাবে? তাই এ হল কর্মক্ষেত্র, এই ক্ষেত্রতে কর্মের দ্বারা বপন করতে হবে। আমরা যে কর্মের বীজ বপন করি, সেই ফলই প্রাপ্ত করি। বাবা কর্মের বীজ বপন করতে শেখাচ্ছেন। চাষবাস করা যেমন শেখানো হয়, তাই না? কিভাবে বীজ বপন করবে, কিভাবে তার দেখাশোনা করবে, তার ট্রেনিংও দেওয়া হয়। তাই বাবা এসে আমাদের কর্মের ক্ষেতের জন্য কর্মের বীজ কিভাবে বপন করা হবে তার ট্রেনিং দিচ্ছেন, যে নিজের কর্মকে উচ্চ বানাও, ভালো বীজ বপন করো, তাহলে ভালো ফল প্রাপ্ত করবে। কর্ম যখন ভালো হবে তখন যা বপন করবে তার ফলও ভালো প্রাপ্ত করবে। কর্মরূপী বীজে যদি শক্তি না থাকে, মন্দ কর্মের বীজ যদি বপন করো তাহলে ফল কি প্রাপ্ত করবে? এই যা খাচ্ছ তাতেই তোমরা কান্নাকাটি করছ, যা খাও তাতেই তোমাদের দুঃখ রয়েছে, দুঃখ আর অশান্তি, কিছু না কিছু রোগ ইত্যাদি খিটমিট চলতেই থাকে। সমস্ত বিষয়ই মানুষকে দুঃখী করে। তাই বাবা বলেন, এখন তোমাদের কর্মকে আমি উচ্চ কোয়ালিটির বানাই, যাতে বীজও সেই কোয়ালিটির হবে, তাহলে সেই কোয়ালিটির বপন করবে, তাহলে তার থেকে ভালো ফল আসবে। বীজ যদি ভালো কোয়ালিটির না হয়, তাহলে ভালো কোয়ালিটির ফল প্রাপ্ত করা যাবে না। তাহলে আমাদের কর্মও ভালো কোয়ালিটির হওয়া চাই, তাই না? তাই বাবা এখন আমাদের কর্মরূপী বীজকে ভালো কোয়ালিটির বানান। তাহলে সেই শ্রেষ্ঠ কোয়ালিটির বীজ যদি বপন করো তাহলে শ্রেষ্ঠ ফল প্রাপ্ত করবে। তাই নিজের কর্মের যে বীজ আছে তা ভালো বানাও, আর তারপর ভালো বপন করতে শেখো। তাই এই সব জিনিস বুঝে এখন নিজের পুরুষার্থ করো। আচ্ছা, এখন 2 মিনিট সাইলেন্স। সাইলেন্সের অর্থ হল আই এম সোল। প্রথমে সাইলেন্স, তারপর টকিতে আসে। বাবা এখন বলছেন, এরপর সাইলেন্স ওয়ার্ল্ডে চলো, যেখানে সাইলেন্স, শান্তি, শান্তি হল তোমাদের স্বধর্ম। সেই সাইলেন্সে যাওয়ার জন্য বলা হয়, এই দেহের আর দেহ সহ দেহের সম্বন্ধের অ্যাটাচমেন্ট এখন ত্যাগ করো, এর থেকে ডিটাচ হয়ে যাও। সন অফ সুপ্রিম সোল, এখন আমাকে স্মরণ করো আর আমার ধামে চলে এসো। তাই এখন এমন চলার খেয়াল রাখো, এখন আসার কথা ভেবো না। অন্তিমকালে যেমন মতি তেমনই গতি। এখন কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট নেই। এখন তো শরীরের অ্যাটাচমেন্টও ত্যাগ করো। বুঝেছ? এমন ধারণা তৈরি করতে হবে। আচ্ছা, এখন সাইলেন্সে বসো। চলতে ফিরতেও সাইলেন্স, বলার সময়ও সাইলেন্স। বলার সময় কিভাবে সাইলেন্স হবে জানো কি? বলার সময় আমাদের বুদ্ধিযোগ আমাদের সেই আই এম সোল, ফার্স্ট পিওর সোল অথবা সাইলেন্স সোল, এই কথা স্মরণে রেখো। বলার সময় আমাদের মধ্যে এই নলেজ থাকা চাই যে আই এম সোল, এই অর্গ্যানসের দ্বারা বলি। তাই আমাদের এমন প্র্যাকটিস হওয়া চাই যেন আমি এর আধার নিয়ে বলছি। চলো এখন চোখের আধার নিয়ে দেখি। যার প্রয়োজন তার আধার নিয়ে কাজ করো। এমন আধার নিয়ে কাজ করলে খুব খুশিতে থাকবে, তখন কোনো মন্দ কাজও আর হবে না। আচ্ছা, বাপদাদা আর মায়ের এমন মিষ্টি মিষ্টি খুব সুন্দর সদা সাইলেন্সের অনুভূতিকারী বাচ্চাদের প্রতি স্মরণের স্নেহ সুমন সুমন আর সুপ্রভাত। আচ্ছা, সন্দেশীর তন দ্বারা মাতেশ্বরী জির প্রতি অলমাইটি পিতার উচ্চারিত মহাবাক্য।